ইতিহাসের পাতায় কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন একটা কাঁটা দিয়ে ওঠে। আজ আমরা সেরকমই এক কুখ্যাত ব্যক্তির জীবনের একদম শেষ অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। মানে যে লোকটার একটা কথায় গোটা বিশ্ব কেঁপে উঠত, তার শেষটা ঠিক কেমন ছিল? আমাদের আজকের এই আলোচনাটা ঠিক তার জীবনের সেই শেষ কয়েকটা ঘণ্টাকে ঘিরেই। একবার শুধু ভাবুন তো, সময়টা ১৯৪৫ সালের এপ্রিল মাস। সোভিয়েট রেড আর্মি মানে লাল ফৌজ বার্লিন শহরকে চারদিক থেকে একেবারে ঘিরে ফেলেছে, আর শহরের অনেক নিচে মাটির গভীরে একটা বাংকারের ভেতরে আটকা পড়ে আছেন অ্যাডলফ হিটলার। চারপাশে তখন শুধুই ধ্বংসের শব্দ আর ভেতরে পরাজয়ের নীরবতা। কিন্তু প্রশ্নটা তো আসেই, তাই না? ইতিহাস এই পর্যায়ে পৌঁছালো কী করে? কিভাবে একজন সাধারণ সৈনিক থেকে জার্মানির সর্বেসর্বা অর্থাৎ ফিউরার হয়ে উঠলেন তিনি? চলুন খুব সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক সেই জার্নিটা। ভাবা যায় সবকিছু কি অবিশ্বাস্য দ্রুত ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধে লড়ার পর রাজনীতিতে এলেন, আর মাত্র ১৫ বছরের মাথায় হয়ে গেলেন জার্মানির ভাগ্যবিধাতা। ১৯৩৩-এ নিজেকে ফিউরার ঘোষণা করলেন, আর তার ঠিক ৬ বছর পর ১৯৩৯-এ পোল্যান্ড আক্রমণ করে পুরো বিশ্বকে ঠেলে দিলেন একটা ভয়ঙ্কর যুদ্ধের মুখে। আর ক্ষমতা হাতে পেয়েই সব কন্ট্রোল নিজের কাছে নিয়ে নিলেন। সবার আগে দেশের ভেতরে নিজের জায়গাটা একদম পাকা করলেন। ইহুদি নাগরিকদের সব অধিকার কেড়ে নেওয়া হলো। আর অন্যদিকে বিশ্বজয়ের যে স্বপ্ন দেখতেন, সেটার জন্য তৈরি করতে শুরু করলেন এক বিশাল সেনাবাহিনী। এর ফল কি হলো তা তো আমরা সবাই জানি, ভয়ঙ্কর। তার শাসনের কারণেই শুরু হলো একটা বিশ্বযুদ্ধ, আর মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যাগুলোর একটা। সংখ্যাটা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। প্রায় ৬০ লক্ষ। হ্যাঁ, প্রায় ৬০ লক্ষ ইহুদিকে একেবারে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল তার শাসনামলে। আমরা এটাকে হলোকস্ট নামেই জানি। এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা একটা অকল্পনীয় বর্বরতার বাস্তব প্রমাণ। কিন্তু সবচাইতে শকিং ব্যাপার কি জানেন? তার কোনো আফসোস ছিল না। শোনা যায় তিনি নাকি আক্ষেপ করে বলেছিলেন যে টার্গেট তো ছিল ১ কোটি ইহুদিকে মারা, কিন্তু পারলেন মাত্র ৬০ লক্ষ। ভাবুন একবার। এই একটা কথা থেকেই পরিষ্কার বোঝা যায় এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একেবারে ঠান্ডা মাথায় করা একটা ভয়ঙ্কর প্ল্যান। তবে কথায় আছে না, ক্ষমতার দম্ভ বেশি দিন টেকে না। ১৯৪১ সালের রাশিয়া আক্রমণ করার যে সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন, সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ওই একটা ভুল, আর তারপর থেকেই জার্মান আর্মির পেছিয়ে আসা শুরু। আর অন্যদিকে মিত্রশক্তি ধীরে ধীরে যুদ্ধের কন্ট্রোল নিজেদের হাতে নিতে শুরু করে। তো চলুন আবার ফেরা যাক সেই ১৯৪৫ সালের অবরুদ্ধ বার্লিনে, সেই মাটির তলার বাংকারে, যেখানে হিটলার তার জীবনের শেষ সময়টা কাটাচ্ছিলেন। একবার ভাবুন, একদিকে তিনি ছিলেন জার্মানির ফিউরার, প্রায় পুরো ইউরোপের কর্তা, আর এখন নিজেরই তৈরি করা বাংকারে আটকা পড়া পরাজিত একজন মানুষ। মানে ক্ষমতার চূড়া থেকে পতনের এমন নাটকীয় উদাহরণ ইতিহাসে সত্যি খুব কমই আছে। ১৯শে এপ্রিল পরাজয় যে হবেই সেটা তখন দিনের আলোর মতো পরিষ্কার। তার সবচেয়ে কাছের লোকেরাও তাকে বলল পালিয়ে যেতে, কিন্তু না, তিনি রাজি হলেন না। সোজা না বলে দিলেন। মনে হচ্ছে তিনি যা হবে তার মুখামুখি হতেই তৈরি ছিলেন। তার জীবনের শেষ কয়েকটা ঘণ্টা সত্যি বলতে একটা স্ক্রিপ্টেড নাটকের মতো। প্রথমে তার বহুদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করলেন, তারপর লিখলেন তার শেষ রাজনৈতিক উইল, আর এরপর দুজনেই আত্মহত্যা করলেন। তার শেষ নির্দেশ ছিল একটাই, দেহ যেন কোনোভাবেই শত্রুর হাতে না পড়ে। তাই পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থাও করা হয়েছিল। আর এভাবেই শেষ হল ইতিহাসের অন্যতম কুখ্যাত এক শাসকের জীবন। কিন্তু ঠিক যখন বাংকারের ভেতরে এসব ঘটছে, বাইরে পরিস্থিতিটা কী ছিল? শুনলে অবাক হতে হয়। তিনি যখন আত্মহত্যা করেন, সোভিয়েট সৈন্যরা বাংকার থেকে মাত্র ৫০০ মিটার দূরে ছিল। জাস্ট ভাবুন পরাজয় কতটা কাছে চলে এসেছিল। তার প্রতিরোধ করার চেষ্টাটা তখন একদমই অর্থহীন হয়ে পড়েছিল। হিটলারের মৃত্যুতে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষটা একটু তাড়াতাড়ি এসেছিল, ঠিকই, কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, একজন মানুষের পতনের সাথে সাথেই কি একটা গোটা আদর্শের মৃত্যু হয়, নাকি সেই বিষাক্ত আদর্শটা অন্য কোনো রূপে অন্য কোনো সময়ে আবার ফিরে আসার সুযোগ খুঁজতে থাকে? এই প্রশ্নটা আজও আমাদের